তো ওনাকে যখন ছুরির আঘাত করা হয়, যখন স্টার্টিং থেকে উঠতেছে না, তখন ছুরির আঘাত করা হয় পেটে। তারপরে উনি উঠতেছে না, তারপরে দেখা যায় 3-4টা বাউলি দেওয়াতে আমরা পেছনে ছিলাম, পিছনে ঘুমন্ত অবস্থায় ছিলাম। তো গাড়ি তো এরকম চলার কথা না বলে সামনে আসলাম, আইসা দেখি এই অবস্থা। তখন আমাদেরকে রং সাইড দিয়ে একটা হানিফ ওভারটেক করতে যায়, ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এইখানে আপনার এক প্রকারই সে যদি মানে সিরিয়ালে আসতো, তার যদি উত্তেজনা যদি বেশি না থাকতো, তার উত্তেজনার কারণে তার প্রাণটা ওইখানে চলে যায়। তো এটা কেউ না করাটাই ভালো, দেখে শুনে যাওয়াটাই ভালো। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এই ভিডিওতে আমাদের সাথে আছেন ঢাকা টাঙ্গাইল রোডে চলাচল করা নিরালা সুপারের একজন দক্ষ এবং অভিজ্ঞ চালক সাব্বির ভাই। তার মোটর ডিপার্টমেন্টে কিভাবে আসা এবং তার পরিবহন লাইফে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করব এই ভিডিওতে। আশা করছি সকলে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তো শুরুতে আপনার পরিচয়টা জানতে চাইতেছি, আপনি কি গাড়ি চালাচ্ছেন এবং আপনার নামটা? জি, আমি মোহাম্মদ মীর সাব্বির। আমি নিরালা সুপারের গাড়িটি চালাই, ইসুজু এলটি। এখানে আছি, এখান থেকে মানে হেল্পার থেকে সুপারভাইজার থেকে মানে ড্রাইভারের পর্যন্ত এই কোম্পানিতেই এখনো আছি। তো শুরুতে আপনার কাছে জানতে চাইতেছি আপনার এই মোটর ডিপার্টমেন্টে কি কাজে আসা সেই শুরুর গল্পটা। মোটর ডিপার্টমেন্টে আসার গল্পটা হচ্ছে এক প্রকার একটা অন্য ধরনের একটা গল্প আর কি। যাদের সাথে আর কি এটা ঘটে না, খুব কম মানুষের সাথে এটা ঘটে। তো এটা একটা মানে বাসের প্রতি একটা ভালোবাসা থেকে আর কি এখানে আসা। যখন স্কুলে যেতাম, যখন এই গাড়িগুলো দেখতাম, গাড়ির রং বা গাড়ির লাইট বা গাড়ির ড্রাইভারকে দেখে যে ফিল করতাম যে তারা এত বড় গাড়িটা কিভাবে চালায়। তো সেইখান থেকে আমার একটা অনুভূতি, বা স্কুল পালিয়ে এসে নিজের পকেট থেকে টাকা দিয়ে টিকিট কেটে ভ্রমণ করে তারপরে তাদের সাথে পরিচয় হয়ে আস্তে আস্তে এখানে আর কি জড়িয়ে যাওয়া। তো এই গাড়িটা চালানো কিভাবে শেখা হয়েছিল সেটা জানতে। গাড়িটা চালানো কিভাবে শেখা, কেউ তো আর এমনিতে শিখতে পারে না, যে কোনো একজন ওস্তাদের মাধ্যমে। তো আমি এরকম অনেক ওস্তাদের সাথে ডিউটি করছি, অনেক রোডে। তো যাদের সাথে ডিউটি করছি কম বেশি সবাই নিজের ভাইয়ের মতো বা কেউ কারো ছেলের মতো করে আর কি যতটুকু ভালোবাসা দিয়ে তারা নিজে থেকেই আর কি তাদের থেকে আর কি গাড়ি দিয়ে দিয়ে আর কি এইভাবে আর কি এই পর্যন্ত আসা, গাড়ি চালানো। তো এই পরিবহন জগতে আসার পরে মোট কয়টা ব্যানারের গাড়ি চালিয়েছেন আপনি? পরিবহনে আসার পরে আমি খুব অল্প দিন হয় ড্রাইভ করি। তো অল্প দিনে আমি 2টা ব্যাটারের গাড়ি চালাইছি আপাতত, এক নিরালা সুপার আর হচ্ছে কাজী পরিবহন, এই 2টাই চালাইছি এই পর্যন্তই। এই মোটর ডিপার্টমেন্টে আসার পরে কোনো মজার ঘটনা আছে আপনার সাথে ঘটে যাওয়া? মোটর ডিপার্টমেন্টে মজার ঘটনা বা আধ্যাত্মিক ঘটনা কম বেশি সবারই থাকে। তো মজার ঘটনাগুলোর মধ্যে হচ্ছে ওরকম মজার আর কি, যখন ওস্তাদদের সাথে ছিলাম বা ওস্তাদদের অনেক ভালোবাসা থেকেই তো বা তাদের কথা থেকেই হচ্ছে যে একটা মজা আসে, বা তাদের ভালোবাসায় অনুপ্রেরণা হয়ে আমাদের আর কি সেই মজাগুলো আসে। যেরকম অনেক ক্ষেত্রে অনেক বিষয়ে যেগুলো আর কি বলার মতো না। এছাড়া যাত্রীদের সাথে কোনো মজার ঘটনা আছে? গাড়ি জোরে চালানো, আস্তে চালানো? এইরকম যাত্রীদের বলতে, যাত্রীরা তো অনেক কোয়ালিটির, কেউ আস্তে চালাইলে পছন্দ করে, কেউ জোরে চালাইলে পছন্দ করে। এটা হচ্ছে অনেক ধরনের অনেক মাইন্ড থাকতে পারে। তো সব বিষয় মিলাইয়া তো যাত্রীদের কথা কখনো মাথায় নেওয়া যাবে না। অনেকে অনেক কিছু বলতে পারে, কারো কাছে আস্তে কারো কাছে জোরে, এটা কোনো ম্যাটার না। যখন আমি গাড়ি চালাই, আমি আমার মন মতো গাড়ি চালাবো, আমার যেখানে গাড়ি টানা দরকার সেইখানে টানবো, বা যেখানে স্লো যাওয়ার সেখানে স্লো যাব, রাস্তার যে কন্ডিশন বুঝে আর কি গাড়ি চালানো। তো ভাই, আপনি আপনার মতো করে গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে সামনের গাড়িটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার শিকার হলো, এরকম দুর্ঘটনা দেখেছেন সরাসরি? এরকম দুর্ঘটনা হ্যাঁ দেখেছি। যখন ঢাকা চিটং রোডে আমি ডিউটি করি, তো এরকম আমার সাথেও হয়েছে বৃষ্টির ভিতরে। তো আপনার যাচ্ছি, কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছি,
ফেনী পার হয়ে আপনার মহিপাল ব্রিজে ওঠার শুরুতে, তো বৃষ্টির ভিতরে তো আমার ওস্তাদের কোনো দোষ ছিল না, গাড়িটা ড্রাইভ করতেছিল ম্যাকমিজান। তো উনি ওনার মতো করে যাচ্ছিল, আমি আমার মতো বসেছিলাম, ওনাকেও সিগন্যাল দিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে ট্রাকটা ফুল বামে থেকে ফুল ডান পাশে চলে আসাতে আমার বৃষ্টির ভিতরে যতটুকু ওনার চেষ্টা ছিল উনি কন্ট্রোল করার চেষ্টা করছে, তারপরেও আর কি হয়েও হয়নি। এক সাইড আর কি ব্রিজের রেলিং ও তারপরে হচ্ছে আপনার ট্রাকের পেছনে লেগে যায়, এতে মোটামুটি গাড়ির ক্ষতি হয়, কিন্তু কোনো যাত্রী বা আমরা কেউ আহত হইনি, বা আমাদেরকে আল্লাহ পাক বাঁচাইছে। অনেক সময় দেখা যায় ওস্তাদদের সাথে ডিউটিতে আসি, 3-4টা ব্যানারের গাড়ি একসাথে হয়ে গেলে অনেক সময় অনেক পারাপারি করে, পারাপারির ক্ষেত্রে দেখা যায় অনেক দুর্ঘটনা হয়। তো এর ভিতরে হচ্ছে একটা হানি আপনার সিলেট রুটে, ঢাকা সিলেট রুটে যখন আমি চাকরি করি, তো আমি হুন্দায় চাকরি করি। হুন্দায় চাকরি করা অবস্থানে আমি সিলেট যাওয়ার পথে আপনার শায়েস্তাগঞ্জের পরে শায়েস্তাগঞ্জের পরে আপনার মিরপুরে, তো আমরা আগে আমাদেরকে রং সাইড দিয়ে একটা হানিফ ওভারটেক করতে যায়, ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এইখানে আপনার এক প্রকারই সে যদি মানে সিরিয়ালে আসতো, তার যদি উত্তেজনা যদি বেশি না থাকতো, তার উত্তেজনার কারণে তার প্রাণটা ওইখানে চলে যায়। তো এটা কেউ না করাটাই ভালো, দেখে শুনে যাওয়াটাই ভালো। একটু একটু মানে অসতর্কতার কারণে একটা জীবন চলে যেতে পারে। তো ভাই, এই রাস্তাঘাটে যে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা দেখা যায়, এগুলোর মূল কারণ আপনি কি বলে মনে করেন? এগুলোর মূল কারণ বলতে কারো না কারো তো দোষ অবশ্যই থাকে। এখন যখন ঘটনাটা ঘটে, একা তো কারো দোষ থাকে না, দুই পক্ষেরই দোষ থাকে, কারো অল্প কারো বেশি, এই থেকেই দুর্ঘটনা ঘটে। তো চিন্তা করতে হবে, যখন আমি একটা গাড়ি ওভারটেক করি বা রাস্তায় চলতেছি, মনে করতে হবে যে সবাই পাগল, আমি ভালো। এইটা ভেবে গাড়ি চালাইলে আল্লাহর রহমতে গাড়ির কন্ট্রোলে থাকবে, কোনো দুর্ঘটনার থেকে এড়ানো যাবে, যে কোনো দুর্ঘটনা থেকে এড়ানো যাবে, এই আর কি। তো এই রাস্তাঘাটে মানে ছোট গাড়ির কারণে কোনো সমস্যা হয় নাকি? হ্যাঁ, অবভিয়াসলি এটা হচ্ছে যে যেহেতু আমাদের ঢাকা টাঙ্গাইলের মহাসড়কটি 6 লেনের, তো দেখা যাচ্ছে হচ্ছে যে আমাদের হচ্ছে 2 লেন। তো এইখানে এক্সট্রা একটা লেন করা আছে সিএনজি, অটোরিকশা, তারপর হচ্ছে আপনার মোটরসাইকেল, ছোট যানবাহন চলার জন্য একটা লেন করে দেওয়া আছে। সেইখানে দেখা যাচ্ছে আপনার তারা ওই লেনটি ব্যবহার না করে সরাসরি হাইওয়েতে উঠে যায়। তো হাইওয়েতে উঠে যায়, তো তারা তো আর সেটা বুঝবে না যে হাইওয়েতে তাদেরকে একটা লেন করে দেওয়া হয়েছে, তারা সেটা না মেনে তারা সরাসরি আপনার ওই লেনে উঠে গিয়ে দেখা যায় তাদের জন্য আমরা অনেক ভোগান্তি হয়। যেমন আমাদের অনেক সময় আমাদের স্পিডটা একটু কম বেশি সবারই থাকে, তো দেখা যায় ওনাদেরকে হর্ন দিলে বা হেডলাইট ডিপার দিলে তারা বুঝে না। দেখা গেল আমরা ইন্ডিকেটার দিছি ডানে যাবো, তারকে হর্ন দিয়ে সে ডান থেকে বা বাম থেকে উনি ডানে চাপতেছে। তো এর জন্য আর কি আমরা বিভ্রান্তির একটা সৃষ্টি হয় মহাসড়কে এদের জন্য। এই বিভ্রান্তি থেকে এখন যদি সচেতন হতে হয়, তাহলে আমাদেরও সচেতন থাকতে হবে। কারণ কি, এদের মস্তিষ্ক আর আমাদের মস্তিষ্ক এক না। এদের মস্তিষ্ক যদি এক থাকতো তাহলে ও আমার জায়গায় থাকতো আর আমি ওর জায়গায় থাকতাম। আর কি হাইওয়েতে গাড়ি চালায়, ছোট গাড়ি হোক বড় গাড়ি হোক, সবারই সচেতন থাকা দরকার। তো অবভিয়াসলি অনেককে আমরা দেখি যে হাইওয়েতে বাসের সাথে রেস করে, হেলমেট নেই, তাদের কোনো সেফটি কোনো গার্ড নেই। তো এটা হচ্ছে এক প্রকার ঝুঁকিপূর্ণ। নিয়ন্ত্রণের বাহিরে গিয়ে রেস করলে কিন্তু আপনার জন্য একটা বড় ধরনের একটা ভোগান্তি আসতে পারে। যেমন আপনার হসপিটালেও যেতে পারেন, এমনকি দুনিয়ার মায়াও ত্যাগ করতে পারেন। তো অবশ্যই বলবো যে আপনারা এইসব না করে আপনারা আপনাদের আয়ত্তর মধ্যে যেটা খুব ভালো হয় সেটা করেন। তো ভাই, আপনি আপনার মতো করে গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে কিছু যাত্রী বলতেছে গাড়ি আস্তে চালাচ্ছেন কেন, জোরে চালাচ্ছেন কেন, এই নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে। তো তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? যে চলন্ত অবস্থায় প্যাসেঞ্জার আপনাকে অনেক কথাই বলবে, তো প্যাসেঞ্জারের কথায় মাথা গরম করা চলবে না। আমি আমার মতো গাড়ি চালাতে হবে। দেখা যায় যাত্রীরা গাড়িতে উঠে অনেকে তাড়াহুড়া করে বাড়ি পৌঁছানোর জন্য, এবং অনেকে একটা ভালো পরিবহনে কিসের জন্য ওঠে, টাকা বেশি দিয়ে উঠে যেন একটা সেফ জার্নির জন্য। তো আমি যদি তাকে সেফ জার্নিটা না দিতে পারি, তাহলে তো এখানে আমার কোনো মূল্যই থাকলো না। যখন সে আমার পেছনে বসবে, পুরো দায়িত্বটা আমার। তাকে আমার যতক্ষণ পর্যন্ত আমি তাকে সুস্থভাবে না পৌঁছে দিতেছি, ততক্ষণ পর্যন্ত সে আমার
দায়িত্বে। যাত্রীদের উদ্দেশ্যে এতটুকু বলবো যে কখনো আপনারা ড্রাইভারের পেছন থেকে কখনো কোনো ড্রাইভারকে ব্যাড সিগন্যাল দিবেন না। গাড়ি আস্তে চালাচ্ছেন কেন, জোরে চালাচ্ছেন কেন। হ্যাঁ, আপনার যদি ভালো লাগে বা খারাপ লাগে, আপনি সরাসরি সামনে আসবেন বা প্যাসেঞ্জার গাইড আছে, আপনি তাকে বলবেন। তাকে বলার পরে যদি আপনার খারাপ লাগে বা জোরে চালাইতেছে বা আস্তে চালাইতেছে, সেটা আপনি সুপারভাইজার গাইডকে বলবেন, সে হিসাব ড্রাইভার সাহেবকে বলবে। দেখা যায় আপনাদের কথায় অনেক সময় ড্রাইভাররা উত্তেজিত হয়ে যায়, বা দেখা যায় ড্রাইভাররা আরও আপনার ভালো থেকে খারাপ গাড়ি চালায়। কারণ কি সবার মেন্টালিটি এক না। মেন্টালিটি যতক্ষণ ভালো থাকবে ততক্ষণ সে ভালো গাড়ি চালাবে। আপনারা যখন গাড়িতে ওঠেন পুরোপুরি ড্রাইভারের জিম্মায় থাকেন। তো ড্রাইভার আপনাদেরকে চায় একটা সেফ জার্নি দিতে। তো আপনারা যদি বলেন যে গরুর গাড়ি চালাচ্ছে, ঠেলা গাড়ি চালাচ্ছে, তাহলে এটা হচ্ছে যে এক প্রকার বোকামো। এগুলো না বলে আমরা ড্রাইভারকে আরও উৎসাহিত করব যাতে ভালো করে চালায়, ভালোভাবে পৌঁছায় দেয়, যাতে আস্তে চালায়। জোরে চালাইলে যে আগে চলে যাবেন সেটা না, আস্তে চালায়ও আগে যাওয়া যায়। তো ভাই, বর্তমানে তো আপনি ইসুজু গাড়ি চালাচ্ছেন, পূর্বে হয়তো বা ওয়ানজে গাড়ি চালিয়েছেন। এই দুইটা গাড়ির ভিতরে পার্থক্য করলে আপনি কোনটাকে এগিয়ে রাখবেন? ভাই, এক প্রকার হচ্ছে বাংলাদেশের রাস্তার জন্য গাড়ির পার্টসের জন্য তো আমি হিনো ওয়ানজেকে রাখবো। কারণ কি ইসুজু গাড়িটা বাংলাদেশে খুবই কম, এত রিয়ার না। তো তারপরেও যারা ইসুজু চালায়, যারা ভালো মেনটেনেন্স করে রাখতে পারে, বলবো যে যদি মেনটেনেন্স করে ইসুজু গাড়ি রাখতে পারে তাহলে ইসুজু গাড়ি বেস্ট। একজন মালিক বাঁচানো গাড়ি। ওয়ানজেও মালিক বাঁচানো গাড়ি, কিন্তু ওয়ানজের চাহিদাটা আমাদের দেশেও বিপুল পরিমাণ, ইসুজুর চাহিদাটা একটু কম। বৃষ্টির ভিতরে কিরকম পারফরমেন্স? বৃষ্টির ভিতরে এক প্রকার জাপানি গাড়ির আমরা যে পারফরমেন্সটা পাই, ওয়ানজে হোক, ফুসু হোক বা ইসুজু হোক বা আদার বা ইত্যাদি অনেক ধরনের গাড়ি থাকে। তো বৃষ্টির ভিতরে পারফরমেন্স জাপানি গাড়ির তেমন পারফরমেন্স পাওয়া যায় না, এটা আপনারা কম বেশি সবাই জানেন। তো বৃষ্টির ভিতরে আমাদের জাপানি গাড়িগুলো একটু সেফলি চালাতে হয়। এটা ওয়ানজে হোক আর ইসুজু হোক, ফুসু হোক, সবগুলো একই। তো বৃষ্টির ভিতরে কখনো রিক্সের ভিতরে পড়ছেন? আপনার ড্রাইভ করা? জি, আমি ড্রাইভ করা অবস্থায় কখনো করিনি, ওইরকম কোনো ঘটনাও নেই। বৃষ্টির ভিতরে আল্লাহ পাক খুব সেফলি সেফ ড্রাইভ করা হয়। নিজের আয়ত্তের বাইরে কখনো যাওয়া যায় না। কারণ কি আমাদের যে রাস্তা হচ্ছে আপনার ওভারলোড ট্রাক চলাতে এমনিতেই হচ্ছে আপনার মাঝখানে ঢেউ হয়ে গেছে। তো দিনে আপনার শুকনো রাস্তায় দেখা যায় গাড়ি ঢোলে, তো বৃষ্টিতে ভিজা রাস্তা হলে আরও ঢোলে, তখন গাড়ির ব্যালেন্স রাখাটা আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। ওই ক্ষেত্রে আমরা বৃষ্টিতে আরও স্লো চালাই। তো রাতেও গাড়ি চালানো হয়, তো রাতে গাড়ি চালানোর সময় কখনো ডাকাতি বা ছিনতাইয়ের সম্মুখীন হয়েছেন কখনো? ডাকাতি গাড়ি চালানোর সময় হয়নি। তো আমি ডিউটি অবস্থায়, আমার ওস্তাদ হচ্ছে এসি গাড়ি চলে, তখন এনা ট্রান্সপোর্টের বাংলা এসি লাল মিয়া ওস্তাদের সাথে একটা ঘটে যাওয়া একটা ঘটনা আছে। তো উনি গাড়ি গোড়াশাল রোডে আপনার শীতকালে ওনার সাথে ডিউটি অবস্থায় ওনাকে আর কি রানিং অবস্থায় পেটের মধ্যে ছুরি আঘাত করে। তো তখন ডাকাত ওনাকে বলতেছিল যে স্টার্টিং থেকে উঠে যাও। উনি বলতেছিল হ্যাঁ, ডাকাত টিকিট কেটে আর কি গাড়িতে উঠছে। তো আমরা তো আর বলতে পারবো না। তো আর কি আমরা তখন আগে পিছনে মিলে আমরা এক সিরিয়ালে আমাদের কোম্পানির 8-10টা গাড়ি। তো ওনাকে যখন ছুরির আঘাত করা হয়, যখন স্টার্টিং থেকে উঠতেছে না, তখন ছুরির আঘাত করা হয় পেটে। তারপরে উনি উঠতেছে না, তারপরে দেখা যায় 3-4টা বাউলি দেওয়াতে আমরা পিছনে ঘুমন্ত অবস্থায় ছিলাম। তো গাড়ি তো এরকম চলার কথা না বলে সামনে আসলাম, আইসা দেখি এই অবস্থা। তখন আমাদের আগে পিছে মোটামুটি ভালো একটা গাড়ি ছিল, গাড়ি থাকাতে তো আমার সুপারভাইজার ছিল রানা, ওনার আবার খুব সাহস ছিল। ওনার পরে ওনার জন্য ডাকাতদের ধরতে আমরা সক্ষম হই এবং পুলিশের কাছে দিতেও পারি। উনি গাড়ির ব্রাশ, যেটা আমাদের গাড়ির ফ্লোর পরিষ্কারের জন্য বা চাকা বাড়ি দেওয়ার জন্য যে ব্রাশ রাখা হয়, উনি ওই ব্রাশ দিয়ে একাই ডাকাতদের সাথে লড়তে শুরু করলো। তো ওনার সাহসিকতা দেখে তখন আমরাও সাহস পাই। তাহলে ওই সাথে আমরাও একসাথে ডাকাতদের আক্রমণ করি। আর আমাদের আগে পিছের গাড়িগুলো সবাই দাঁড়ায় একসাথে আক্রমণ করে ওদেরকে ধরি। টোটাল আমরা 7 জনকে ধরতে সক্ষম হয়েছিলাম। ধরে তারপরে আমরা পুলিশকে দিয়ে দিই। এছাড়া কখনো রাতে ভৌতিক ঘটনার শিকার হয়েছে? হ্যাঁ, ভৌতিক ঘটনা অবশ্যই হয়েছে। এটা ঢাকা চিটং রোডে, এটা হচ্ছে চান্দিনার পর
ফাঁকা রাস্তায় আমরা যাচ্ছি, হঠাৎ করে দেখলাম একটা গাড়ির পেছন থেকে দেখলাম একটা লোক মাঝখান থেকে ডিভাইডারের থেকে রোডের মাঝখানে আসলো। মানে এক প্রকার ওনার পাশে যাইতে যাইতে মানে বাম পাশের গেট পর্যন্ত উনি আসছে, মানে গাড়ি ওনার কাছে যাইতেই উনি উধাও, নাই সামনেও নাই সাইডেও নাই। তো আমরা গাড়ি ব্রেক করছি, সাইডে চাপায় ব্রেক করছি ওস্তাদ, দেখি আমাদের গাড়ির সাথে বাড়ি খেলো নাকি, আমাদের গাড়িতে আওয়াজও হয় না, কিন্তু আমরা নিচে নেমে দেখি নাই, কোনো কিছুই নেই। যেহেতু আপনি শখের বসে এই মোটর ডিপার্টমেন্টে আসছেন, তো কখনো মনে হয় যে মোটর ডিপার্টমেন্টে আসা আমার ভুল হয়েছে কিছু একটা? অ্যাকচুয়ালি এটা বললে নিজেকে নিজে ছোট করা হবে, কারণ কি এটা কি জগৎ, এখানে যারা আছে একমাত্র তারাই জানে। এখানে আপনার বিভিন্ন ধরনের লোক পাবেন, বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির লোক পাবেন, ভালো মন্দ, ঠিক আছে। এই হচ্ছে সব মিলিয়ে এই ডিপার্টমেন্ট। কিন্তু এই ডিপার্টমেন্টের যে আমরা অতীতে গেলে বা আমাদের জন্মের আগে আমরা শুনে আসতেছি এই পর্যন্ত, তাদের একটা মূল্য ছিল, তাদেরকে কখনো ড্রাইভার সাহেব ছাড়া কথা বলতো না। আর এখনকার যুগে এই ডিপার্টমেন্টটার কোনো মূল্য নেই, অমূল্যহীন। আপনার না পাবেন, আপনি আপনার মালিকের থেকে ভালোবাসা পাচ্ছেন, আপনার আপনার পরিবহন সেক্টরের যারা মালিক সমিতিতে আছে, আপনার পরিবহন সেক্টরে শ্রমিক নেতা আছে, তারপরে হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের লোকদের থেকে আপনারা এটা আশাই করতে পারবেন না যে তারা কিভাবে আপনাকে অবহেলিত করতেছে। তাদের কাছ থেকে কোনো রেসপন্স পাবেন না আপনারা, কেননা তারা দেখা যায় যখন তারা একটা পদে আসার জন্য তখন অনেক আকুতি মিনতি করে, যখন সেটা হাসিল হয়ে যায় তখনই আপনাকে চেনে না। তো আমরা বলবো যে এই ডিপার্টমেন্টটা এই যুগে একদম একটা বিশ্রী একটা ডিপার্টমেন্ট, এখানে কোনো সম্মান নেই। কিছু যাত্রী হিসেবে আপনাকে বললো যে, বা একজন এসে বললো যে আমার কাছে টাকা নাই, আপনি আমার গন্তব্যস্থলে পৌঁছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি কি করেন? সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের কাউন্টার আছে, কাউন্টার থেকে আমাদের নিজে থেকে বা কাউন্টারে যারা আছে তারা সবাই চাকরিজীবী, তাদের কোনো কিছু করার থাকে না। তো দেখা যায় আমাদের রোডের ভাড়াটাও খুব সর্বনিম্ন, দেখা যায় এটা আমরা আমাদের থেকে নিয়ে যাই, যেহেতু একজন মানুষ বিপদে পড়ছে বা উনি পড়ছে বা আজকে আমিও পড়তে পারি বা আমার ফ্যামিলির একজনও পড়তে পারে। তো আজকে যদি আমি একজনকে উপকার করি, তাহলে আমি আরেকজনের কাছ থেকে উপকৃত হব। ওই অনুযায়ী আমরা উপকার করি, শুধু আমি না, দেখবেন আপনি পরিবহন সেক্টরে অনেক জায়গায় বিভিন্ন টার্মিনালে দেখবেন অনেক ধরনের লোক আসে এবং আসে, টাকা নাই বা ওনাদেরকে ছিনতাই করে নিয়ে যায়, বা আপনার কাজে আসছে, টাকা শেষ হয়ে গেছে, গন্তব্যস্থলে পৌঁছাইতে পারতেছে না। তখন দেখা যায় আমরা যদি কোনো দূরের যাত্রাপথ হয়, তাহলে আমরা দেখা যায় আমরা স্টাফরা, ড্রাইভার, সুপারভাইজার বা হেল্পাররা সবাই মিলে একটা টাকা উঠাই দিয়ে তাকে আমরা হেল্প করি, বা আমাদের যদি সম্ভব থাকে তাহলে আমরা কাউন্টার থেকে তাকে ভিআইপি করে দেই বা আমরা নিয়ে আসি। তো ভাই, বর্তমানে তো আপনি ইসুজু গাড়ি চালাচ্ছেন, তো ভবিষ্যতে স্কেনিয়া, হুন্ডাই বা ভলভো এরকম উন্নত মানের চেসিস বা ব্র্যান্ডের গাড়ি চালানোর ইচ্ছা আছে নাকি? ইচ্ছা জিনিসটা সবারই থাকে, কিন্তু কয়জনের বা জোটে। এখন বাদবাকিটা হচ্ছে উপরওয়ালার ইচ্ছা। যদি আমি এখন থেকে গাড়ি চালাচ্ছি, যদি এই পারফরমেন্সটা আমি ধরে রাখতে পারি বা ভবিষ্যতে যদি আরও ভালো করতে পারি, তাহলে যদি আমার কপালে থাকে ইনশাল্লাহ হবে। তো ভাই, আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাস লাভারদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি, এবং তাদেরকে কেমন চোখে দেখে? বাস লাভারদেরকে কি বলবো, বাস লাভাররা তো তাদের সর্বোচ্চ যতটুকু আছে ততটুকু দিয়ে আমাদের প্রতি, আমাদের জন্য যে একটা ভালোবাসা বা দিয়ে দেয়, সেটার জন্য আর আমার নতুন করে বলার কিছু নেই। অন্তত সবাই জানেন যে বাস লাভাররা যদি আজকে না থাকতো, বা বাস লাভাররা যদি আমাদের বাসের ভিডিওগুলো না ছাড়তো, বা তাহলে আমাদেরকে অনেকে চিনতো না বা জানতো না, বা তাদের জন্য আমাদের একটা পরিচিত বা আমাদের একটা ব্যানারের পরিচিতি হয়। তো আসলে তারা এক প্রকার ওই যে একজন উস্তাদ আপনার মনে হয় একটা ইন্টারভিউতে বলছিল, আসলে অরিজিনালি তারা হচ্ছে যে নায়ক। তা আমরা বলবো বাস লাভাররাই হচ্ছে যে অরিজিনাল এখানকার নায়ক। তো বাস লাভার বলতে অলওয়েজ ভালো, কিন্তু তাদের মধ্যে যে অনেকটা কিছু গ্রুপ আছে, গ্রুপ নিয়ে কিছু রেষারেষি বা আপনার কিছু ব্যানারের বাস নিয়ে রেষারেষি, কিন্তু সেটা আর কি ভালো না। একজনের একটা ওস্তাদকে ভালোই লাগতে পারে বা একজনের একটা ব্যানারকে পছন্দই হতে পারে।
তো যেহেতু ব্যানার, আজকে আমি এই ব্যানারে আছি, কালকে হয়তো বা ওই ব্যানারে যাব, এইটা মিলে কেউ আর কি আমাদের কারো মনের ভিতরে কোনো হিংসা না রাখি, সবাই একত্রিত থাকি, একত্রিত হয়ে একটা বড় একটা গ্রুপ চালাই, বা যারা যে গ্রুপে আছি সবগুলা গ্রুপে আমরা সবাই সাপোর্ট দিই। এইভাবে আমরা আগাতে পারবো। যদি আমরা রেষারেষি করি তাহলে কোনোভাবেই আগাতে পারবো না। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার পরিবহন লাইফ বা মোটর ডিপার্টমেন্টে থাকাকালীন কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। তো যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আপনিও ভালো থাকবেন। ঠিক আছে, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।